দেখে সুন্দর রাজপ্রাসাদ, সে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে সুন্দরী রমণী। এতটুকু পড়লে আর এই গল্প থেকে একটা ব্রড কোশ্চেন পড়লে 200% কমন পাবে। যাদের গল্প শুনতে ভালো লাগে তারা আজকের গল্পটা ছোট করে শুনে নাও। গল্পের শুরুতেই কে? এক মেন্ডিকেন্ট, মানে এক সাধু ভিক্ষুক। তিনি এক রাজার কাছে এসছেন। ওহে রাজা, তোমার দেখে খুব উৎকণ্ঠিত মনে হচ্ছে, কারণ তোমার কোনো সন্তান নেই। রাজার কোনো ইস্যু নেই, মানে রাজার কোনো সন্তানাদি নেই। বলল চলো, আমি তোমার রানীমাকে, রাজমাতা শিবগামীকে একটা ওষুধ দিচ্ছি। এই ওষুধটা খেলে একটা নয় দুটো যমজ সন্তানের জন্ম হবে। তবে দুটো বাহুবলী হওয়ার পর একটা বাহুবলীকে আমায় দিয়ে দিতে হবে, আরেকটা বাহুবলী তুমি রেখে দেবে। বিষয়টা খুব কষ্টের, অত্যন্ত দুঃখের, তবুও রাজাকে মানতে হয়েছিল। কেন? কারণ তার কাছে কোনো অপশনস নেই। রাজার নাম, ঐশ্বর্য, বৈভব, এই পুরো উত্তরাধিকার কে সামলাবে যদি কোনো সন্তানাদি না থাকে? তাই সেই শর্ত তিনি মেনে নিলেন। মেনে নেওয়ার পর সত্যি রানীমা ওই যে ওষুধটা তিনি সোয়ালোড করলেন, গিলে খেলেন, এবং যথারীতি সেই যথাসময় দুটো বাহুবলীর জন্ম হলো। বাহুবলীর জন্ম হওয়ার পর 1 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে 5 বছর কেটে গেল। তবুও কিন্তু ওই সাধু আসে না। সাধু আসে না, ভাবছে সাধু নিশ্চয়ই ভুলে গেছে, নয় মারা গেছে। যাক বাবা, বাঁচা গেছে। কিছুদিন পর 16 বছর অতিক্রান্ত। বাহুবলী এতদিনে বেশ রুষ্ট পুষ্ট, খেলাধুলোয় ভালো, পড়াশোনায় ভালো, দুই বাহুবলী সবার কাছে প্রিয়। এবং এইখানে 16 বছর পর ওই মেন্ডিকেন্ট দুয়ারে এসে বলল, কি গো, মুঝে মেরা শেয়ার দে দো। আমি একটা বাহুবলীকে তো বলেছি নেব, তাদের কাছে কোনো অপশন নেই। যদি না দেয় তাহলে গোটা সাম্রাজ্যকে সে মন্ত্র ফুকে ভস্মে পরিণত করে দেবে। বাবা, সবাই ছাই হওয়ার থেকে এই বাহুবলী তুই যা দিন। বহু দুঃখ কষ্ট নিয়ে চোখের জলে বিদায় দিল আমাদের বড় বাহুবলীকে, অর্থাৎ বড় ছেলেটাকে। যাবার আগে বড় ছেলেটা একটা কি পুঁতে যায়? গাছ পুঁতে যায়। বলে যদি এই গাছের পাতা যদি সবুজ থাকে, ভাববে আমি ভালো আছি। আর যদি গাছের পাতাগুলো ফ্যাকাশে হয়ে যায়, বুঝবে আমি খারাপ সিচুয়েশনে আছি। যদি পাতা ঝরে যায়, বুঝবে আমি টপকে গেছি, আমি নেই পৃথিবীতে। এই কথা বলে তারা বাবা মাকে প্রণাম করে বা বাবা মাকে চুম্বন করে আলিঙ্গন করে বেরিয়ে গেল এবং তারা যাত্রাপথে বেরোতে লাগলো। বেরোনোর সময় তারা রাস্তার মাঝে দেখলো একটি কুকুর এবং তার কুকুর ছানা। তা কুকুর ছানা, বড় কুকুর ছানাটা বলছে, ও মা, দেখে মনে হচ্ছে রাজপুত্র, আমি এর সঙ্গে যাই। বললো যা। কিছু দূরে গিয়ে একটা বাজ পাখি, তার কয়েকটা বাজ পাখি ছানা বলছে, ও মা, মনে হচ্ছে কোনো রাজার ছেলে, আমি যাই। বড়টা তো, যা। তাই দুজনকে সঙ্গী হিসেবে পেলো। তাই দুজনকে সঙ্গী করে নিয়ে তারা বনের দিকে গেল। বনে দেখলো একটা কুড়ে ঘর, যে কুড়ে ঘরটা পাতা দিয়ে ছাউনি দেওয়া। এটাই ওই সাধুর ঘর। সাধু বলল, তোমার কাজ একটাই, প্রতিদিন ভোরবেলায় উঠে আমার জন্য ফুল তুলবে, আর ফুল তুলে নিয়ে এসে আমায় দেবে। তোমার কাজ একটাই, আর ওই ফুলগুলো নিয়ে আমি পুজো করতে যাব সারাদিন তোমার কাছে। তুমি ঘুরে বেড়াও, কিন্তু হ্যাঁ, উত্তর দিকে তুমি যাবে না। উত্তর দিকে কে আছে? রানুদি। উত্তর দিকে যাবে না, তাহলে তোমার সঙ্গে কিন্তু খারাপটা হবে। যা মন চায় তুমি, ফ্রুটস অ্যান্ড রুটস, অর্থাৎ ফলমূল যা চায় তুমি খাবে। যা তুমি যদি জল তেষ্টা পায়, দেখো ছোট একটা নদী আছে, সেখানে গিয়ে খাবে, কোনো ব্যাপার না। তবে উত্তর দিকে নয়। সারাদিন রাজার কাছে অফুরন্ত সময়, কারণ ওই ভদ্রলোক বা সাধু মানুষ বেরিয়ে গেলে সূর্যাস্তের পরেই তিনি বাড়ি ফেরেন। কোথায় যায় তিনি জানে না। ফিরে আসার পর এই যে মাঝের সময়টা তার কাছে তো অনেক, সে কি করে, ঘুরে ঘুরে বেড়ায়। একদিন হরিণ শিকার করতে করতে একটা হরিণকেও মারে। সেই হরিণটা উত্তর দিকে ছুটে পালায়, আর ভুলে গেছে যে উত্তর দিকে যাওয়া বারণ। সে উত্তর দিকে চলে যায়। উত্তর দিকে গিয়ে দেখে সুন্দর রাজপ্রাসাদ, সে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে সুন্দরী রমণী। আসো, তাই না?
তখন এত সুন্দর একজন মহিলা ডাকছে, আহা, আমি কি না গিয়ে থাকতে পারি? সে চলে আসলো। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি বললাম না, সে কিন্তু ভেতরে আসলো, বললো আসো আমরা খেলবো। কি খেলবে? পাশা খেলা। তো পাশা খেলা তারা খেলছে, বাট ওয়ান কন্ডিশন, যদি তুমি হেরে যাও প্রথম রাউন্ডে, তাহলে তোমার ওই বাজ পাখির বাচ্চাটা আমায় দেবে, আর যদি তুমি জিতে যাও আমি আরেকটা দেব। খেললো, হেরেও গেল, দিতে হলো। দ্বিতীয়বার আবার খেললো, রেগে গেছে তো, কুকুর ছানাটা দিতে হলো। তৃতীয়বার আবার হেরে গেল, এবার নিজেই গর্তের মধ্যে ঢুকি বসে আছে, আমার ছাড়ি দাও। ইতিমধ্যে এমনটা করার পর ওই যে সুন্দরী দেখতে রমণী, প্রতিটা মেয়েদের মতন তার আসল রূপে ফিরে আসলো। আমি রাক্ষসী কটকটি। ও তাই তুমি এরকম করছিলে? ও তুমি তাহলে আসলে রাক্ষসী। কিছু করার নেই। বাড়িতে দেখা গেল মা কান্না করছে, দাদা কান্না করছে ওই রাজপ্রাসাদে। কেন? ওই গাছের পাতা কিছু শোনা ফ্যাকাশে হয়ে গেছিল। এই গাছের পাতাগুলো ফ্যাকাশে হয়ে গেলে মা বলল, নিশ্চয়ই আমার ছেলে না বিপদে পড়েছে, যাও শিগগিরই যাও। বাবা বলল, আদেশ করছে তোমায়, দাদাকে তুমি বাঁচিয়ে নিয়ে আসো। দাদা সব থেকে দ্রুততম কেটিএম নিয়ে, সব থেকে দ্রুততম ঘোড়া নিয়ে আস্তাবল থেকে সে বেরিয়ে গেল। ঘোড়া তো টাপক করে বেরিয়ে গেল। আবার যেতে যেতে পথে হলো দেরি, না দেরি হয়নি, যেতে যেতে দেরি তো হবেই। ওই যে কুকুর ছানাটা ছিল, সে বললো, তুই না আমার ভাই নিয়ে গেছিলিস, আমার নিবি? অবশ্যই। তখন বুঝতে পারলো যে ওর দাদা ওকে নিয়ে গেছিল। একই রকম ভাবে বাজ পাখির ছানাটা, তুই না আমার দাদা নিয়ে গেলি, চল আমার নিবি? চলো। দুজনে মিলে চলতে লাগলো টমক টমক টমক। ওইখানে গিয়ে দেখে একটা কুটির, কিন্তু নাই আছে সাধু, না আছে আমার দাদা। দাদা নেই, সাধু নেই, এবার আমি কি করব? আমি বসে থাকি? তুই ঘোড়াটা তুই ঘাস খা। এই ততক্ষণে সাধু এসে বলল, আমি তোমার ভাইকে, তোমার দাদাকে বারণ করেছিলাম, সে সেই উত্তর দিকে গেছে। রানুদির সঙ্গে দেখার পরে কি হয়েছে আমি জানি না, হয়তো সেটাকে খেয়েও নিতে পারে অলরেডি। যে আমি যাব, দেরি করলো না, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। দেখো, হ্যাঁ সেই হরিণ, সেই সুন্দরী রমণী এরা না করছে, হ্যাঁ এ তো জেসেন মেয়ে নয়লো, এ তো কিরণমালা। ঠিক আছে, খেলা হবে। এবার খেলা শুরু হয়ে গেল। খেলা হতে হতে এবার উল্টো হবে। কি? প্রথম রাউন্ডে জিতবে, দাও বাজ পাখির মিলন হলো, মিলন হবে কত দিনে হয়েছে। দ্বিতীয় রাউন্ডে আবার কুকুরদের, দুটো কুকুরের দুই ভাই এতদিন পরে। তৃতীয় রাউন্ডে আবার জিতলো, দুই ভাইয়ের মিলন হওয়া উচিত এবার, কিন্তু দেবে না। প্লিজ একটু থাক, এরকম করে না, প্রমিস ইজ এ প্রমিস, দিয়ে দিল। এবার যখন দুই ভাই একত্রিত হলো, শক্তি তো অনেক, মারতে যাবে রাক্ষসীকে। রাক্ষসীর কটকটির মরণ ঘনিয়েছে। মেরো না, আমি মেরো না। কেন? সত্যি একটা তোমার, আমি একটা গোপন কথা বলে দিচ্ছি, আমার ছেড়ে দাও। যে আমি, আমার কাছ থেকে তুমি বাঁচলেও তোমার যে সাধু রূপে তোমার কাছে তোমার নিয়ে এসেছিল, শুধু ফুল তুলতি, তার আসল শর্ত বোঝো। ওই ভদ্রলোক অলরেডি 6টা মানুষকে মেরেছে, কালী মায়ের কাছে বলি দিয়েছে, নিজে পূর্ণবান, নিজে অমরত্ববান, পারফেকশন পাবে। তাই তুমি 7 নম্বর, তোমার মারবে কদিন পর, তবেই সে তার মোক্ষ লাভ সম্ভব। কি বলো? মারার জন্য নিয়ে যায়, ভাবলাম যে মনে হয়তো ফলমূল বেশি হয়ে গেছে, তাই আমার খাতির নিয়ে এসেছে, আমার মারবে। দাঁড়াও, আমার কথা বেশি যাচ্ছে না তো, যাও গিয়ে কালী মন্দিরে গিয়ে দেখো। দেখে 6টা সেই স্কাল, অর্থাৎ মানুষের মাথা, ভুতুরে মাথা। তুই এখানে এসছিস, তোমরা হাসছো কেন গো? হাসছো কেন? বলছে, হাসছি কারণ কদিন পরে তুই আমাদের সঙ্গে আসবি, আমাদের কমিউনিটিতে তুইও আসবি, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোর নামে অ্যাড হবে, চিন্তা করিস না, আয়। বলছে কেন? ওদের মধ্যে যে বয়স্ক লোকটা, বয়স্ক খুলি, সে বললো, চুপ কর তোরা, তুমি বাঁচতে পারো, একটা উপায় আছে। কথা বলো না সোনামানিকেরা, বাঁচতে পারো, একটা উপায় আছে। উপায় কি? ওই সাধু কিছুদিন পর তোমায় কিন্তু এই মন্দিরে নিয়ে আসবে, বলবে যে দেবী মাকে প্রণাম করো। এই দেখো দুজন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট,
এই দেবীমাকে প্রণাম করলে তখন তোমার মাথাটা বলবে নিচু করতে। নিশ্চয় তুমি প্রণাম এরম করে করতে পারবা না, তুমি এরম করে করবা, তখন তোমার গলাটা কেটে দেবে। এটা করার সময় তুমি বলবে না मैं किसी के सामने झुकेगा नहीं, ঝুঁকবো না আমি, বলো আমি পুষ্পারাজ। তুমি না ঝুঁকলে সাধু বলবে এবার ঝুঁকতে, এবার ঝুঁকতে হয়। তখন জয় সাধু ঝুঁকবে, তুমি ভদঙ্গু, সাধু গেল, আচ্ছা ঠিক আছে। কিছুদিন পর সাধু তাকে নিয়ে গেল, কিন্তু বলেনি কারণ কি। তার ছোট ভাইকে বললো তুমি বাইরে থাকো, তো দাদার কাজ সাবার করে আসি, তারপরে তোমার মারবানি। ভিতরে নিয়ে যাওয়া হলো, একই কথা, প্রণাম করতে বললো, বললো না যুগে নেই, কিন্তু বললো কি করে প্রণাম করতে দেখিয়ে দাও, তারপর আমি করবানি। ঠিক আছে, ব্যাস তার কাছে তরোয়ারিটা ছিল, সেটা দিয়ে একদম কাটতে উসকা গলা। এবার দেবীমা প্রকট হলেন, বললেন খুব সুন্দর একটি কথা। কি বললেন? এই পৃথিবীতে কুকর্ম করে, অপরের ক্ষতি করে, অপরকে কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে এই জগতে সকলেই আমায় পাওয়ার চেষ্টা করে। আমি কাউকে বলিনি যে তুমি বলি দিয়ে আমায় সন্তুষ্ট করো। মা কখনো ভক্তের কষ্ট বা রক্ত দেখতে চায় না। মানুষ নিজের স্বার্থের জন্য অন্যকে কষ্ট দিয়ে অন্যকে সন্তুষ্ট করতে চায় এবং নিজেকে সর্বস্থানে অধিষ্ঠিত করতে চায়, তা কখনো সম্ভব হয় না। তুমি এই এতগুলো প্রাণকে বাঁচালে, তাদের আবার ফিজিক্যালি তাদেরকে ফিরিয়ে আনলে, কারণ ওই সাধুর মৃত্যুর পর ওই 6টা মাথা আবার তাদের দেহ ফিরে পেল এবং পুনরায় তারা জীবিত হয়ে উঠলো। এইভাবে গল্পটা এখানেই শেষ হলো। খুব কঠিন, ক্লাস 11 মজাদার না?